হাই এভরিওয়ান, ওয়েলকাম টু সহজ পাঠ। আজ আমরা হিস্ট্রি অপশনালের একটা কোশ্চেন আলোচনা করব। ডাব্লিউবিসিএস মেন্সে যারা হিস্ট্রি অপশনাল নিয়েছো তাদেরকে বলবো, তোমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যদি দেখতে চাও তাহলে আমাদের ওয়েবসাইটে গিয়ে হিস্ট্রি অপশনালের এইরকম একটা ইন্টারফেস পাবে, যেখানে গো টু অপশানে গেলে তোমরা প্রিভিয়াস ইয়ারের অ্যানশিয়েন্ট মেডাইভাল মডার্ন ওয়ার্ল্ড সমস্ত ভাগ ভাগ করে ইয়ার ওয়াইজ কোশ্চেন পেয়ে যাবে। তোমাদের প্রিপারেশনে অনেকটা হেল্প হবে, তোমরা চাইলে দেখতে পারো। আজকে আমরা প্রিভিয়াস ইয়ারেরই একটা কোশ্চেন আলোচনা করব, যেখানে বলা রয়েছে, কোশ্চেনটাকে দেখি, এক্সপ্লেন কনস্ট্রাকটিভ স্বদেশী ক্যারেক্টারাইজড বাই আত্মশক্তি হুইচ প্রপেল দি স্বদেশী মুভমেন্ট ইন বেঙ্গল। তাহলে অর্থ কী? অর্থ হচ্ছে গিয়ে যে আমাদের যে স্বদেশী যে আমাদের যে আন্দোলন হয়েছিল, সেই স্বদেশী আন্দোলনটা কিভাবে আত্মশক্তির দ্বারা চিহ্নিত, কিভাবে স্বদেশী আন্দোলনে আত্মশক্তি বা এই সেলফ রিলায়েন্স কিভাবে বেঙ্গলে কার্যকর হয়েছিল। তো এই ব্যাপারটা নিয়ে আমরা ডিসকাশন করব। দেখো, আত্মশক্তি বা আত্মনির্ভরতা পুরোপুরিভাবে এখানে ডিটারমাইন্ড হয় যে আমরা আমাদের দেশীয় জিনিসকে কতটা বেশি পরিমাণে ব্যবহার করতে পারছি। 1905 থেকে 1908 এই যে সময়কাল চলছিল, এই সময়কালে স্বদেশী মুভমেন্ট কিন্তু বেঙ্গলে বেশ জোরালো হয়েছিল। সেই স্বদেশী মুভমেন্টে সকলের মুখে মুখে ছিল আত্মশক্তির গান, বা যাকে আমরা সেলফ রিলায়েন্স বলে থাকি। এই যে কনস্ট্রাকটিভ স্বদেশী মুভমেন্ট, সেটা একটা অবশ্যই আমরা বলতে পারি এটা একটা আশাবাদী বা পজিটিভ একটা টার্ম। এবং আমাদের স্বদেশী মুভমেন্ট যখন বেঙ্গলে চলছে, আত্মনির্ভরতাকে মাথায় রেখেই এখানে ব্রিটিশ শক্তিকে আমরা পিছিয়ে দিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছিলাম। এবার যখন আমি আত্মনির্ভরতা এই শব্দটা ব্যবহার করছি বা আত্মশক্তি ব্যবহার করছি বা নিজের শক্তি ব্যবহার করছি, তুমি এটা নিজের উপর ইমপ্লিমেন্ট করে দেখো যে আমরা কখন এখানে নিজেকে আত্মশক্তি এখানে বলতে পারি যে আমার সঞ্চার হয়েছে, যখন আমার সর্বপ্রথম ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স হয়েছে। ইতিমধ্যেই 1905-এর এই যে সময়কাল আমরা দেখতে পাচ্ছি, ব্রিটিশ গুডস আমাদের বাজারে, ইন্ডিয়ান বাজারে পুরোপুরি ছড়িয়ে গিয়েছে। আমাদের যে নিজস্ব যে আলাদা আলাদা পণ্য দ্রব্যগুলো ছিল, সেই দ্রব্যগুলো এক্ষেত্রে আমরা বলতে পারি সেই যে কুটির শিল্পগুলো ছিল, সেই শিল্পগুলো সবটাই নষ্ট হয়ে গেছে। তাহলে আমরা সর্বপ্রথম আত্মশক্তিকে যখন চাইছি, তখন আমি কি চাইছি? ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স চাইছি। কোথা থেকে? ব্রিটিশ গুডস এবং ক্যাপিটাল থেকে। অ্যাজ ওয়েল অ্যাজ যখন আমার কোনো কিছুর ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স হয়ে যাবে, মানে আমি ব্রিটিশ গুডস আর ব্যবহার করব না, ব্রিটিশ ক্যাপিটাল আর ব্যবহার করব না। এটা যদি এভাবে ভাবো যে আমরা বর্তমানে 2025-এ আমরা কিন্তু সত্যিই কি আত্মশক্তিতে এসে পৌঁছেছি? সকালে ঘুম থেকে ওঠা থেকে রাতে ঘুমাতে যাওয়া পর্যন্ত আমরা যে বিভিন্ন প্রোডাক্টগুলো ব্যবহার করে থাকি, সবটাই কি ইন্ডিয়ান অরিজিন? তো এই প্রশ্নটা যদি করি, তাহলে আমরা দেখব কোথাও না কোথাও আমরা যদি বাইরের অরিজিনের প্রোডাক্ট ব্যবহার করি, তাহলে আমাদের ইনফ্লুয়েন্স আমরা তাদের দ্বারাই হব। তার মানে আমার কালচারাল ইনফ্লুয়েন্স তাদের দ্বারা থাকবে। তাই এখানে স্বদেশীর টাইমে আত্মশক্তিকে যখন আমি ইকোনমিক ইন্ডিপেন্ডেন্সের হাত ধরে ব্রিটিশ পণ্যকে এখানে বর্জন করছি, সেই তখনই আমি কালচারাল কনফিডেন্স পাচ্ছি। কিসের উপর? আমার দেশীয় প্রোডাক্টের উপর, দেশীয় ট্র্যাডিশনের উপর এবং দেশীয় এখানে নলেজের উপর। এবং এই সবটা মিলিয়ে অ্যাট লাস্ট যখন আমি পাচ্ছি আমার সাইকোলজিক্যাল এম্পাওয়ারমেন্ট, মানে আমি আর ডিপেন্ডেন্ট নই কিসের উপর? কলোনিয়াল যে পাওয়ার তার উপর। মানে ধরো আজকে আমি এবিসি কোনো একটা কোম্পানির বা এক্সওয়াইজেড কোনো একটা কোম্পানির কোনো একটা প্রোডাক্টকে ব্যবহার করি। আমি কেন ব্যবহার করি? বিকজ হয়তো ইন্ডিয়ান তার কম্পিটিটর যে রয়েছে, সে হয়তো ভালো ব্যবহার বা ভালো প্রোডাক্ট তৈরি করে না। এবার আমি যদি আজকে ইন্ডিয়ান কোনো একটা প্রোডাক্টকে সেই রকম ভালো প্রোডাক্ট হিসেবে, কোনো একটা প্রোডাক্ট অল্টারনেটিভ হিসেবে পেয়ে যাই এবং সেটা দামেও সস্তা বা সমপরিমাণ দাম থাকে, তাহলে আমরা চেষ্টা করব যে ইন্ডিয়ান প্রোডাক্টটাই ব্যবহার করার, তাই না? এটা এটা খুবই স্বাভাবিক একটা পয়েন্ট। এবার এই যে ডিপেন্ডেন্সিটা আমাদের কেন থেকে যায়? কারণ ইন্ডিয়ান কোনো অল্টারনেটিভ নেই। তো সেই সময় 1905-এ এই জায়গাটাকেই এখানে ফোকাস করার চেষ্টা করা হয়েছে, যে সাইকোলজিক্যাল একটা ফিল তৈরি করা, যে হ্যাঁ, আমার ব্রিটিশ গুডস বা ক্যাপিটালের থেকে আমি ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স নিচ্ছি এবং তার উপর বেস করে কালচারাল কনফিডেন্স আমি পাচ্ছি এবং অ্যাট লাস্ট আমার সাইকোলজিক্যাল ইন্ডিপেন্ডেন্স এখানে তৈরি হচ্ছে। এটা কিন্তু কোর ফিলোসফি হিসেবে কাজ করলো। এবার আমি স্বদেশী মুভমেন্টকে একটা কনস্ট্রাকটিভ নেচারে যদি নিয়ে যেতে চাই, তাহলে অনেক, মানে একটা কিছুর হাত ধরে তো আর আমার কনস্ট্রাকটিভ বিহেভিয়ার তৈরি হয় না। সেটাকে তৈরি করার জন্য অনেকগুলো ধাপ থাকে। তার প্রথম ধাপই হচ্ছে আমার ন্যাশনাল এডুকেশন। এই সময়ে আমরা যদি একটু
জেনে থাকি তাহলে আমরা জানবো যে বেঙ্গল ন্যাশনাল কলেজ এখানে কিন্তু তৈরি হয়েছিল, বা যাদবপুর টেকনিক্যাল ইনস্টিটিউট এখানে তৈরি হয়েছিল। এই সময় বিভিন্ন লিডাররা যেমন অরবিন্দ ঘোষ বা রবীন্দ্রনাথ ঠাকুর, তারা কিন্তু ন্যাশনাল স্কুল এবং কলেজের উপরে ইন্ডিয়ার যে সেই সময়কার ইতিহাস বা ইন্ডিয়ার যে কারিকুলাম সের উপরে অনেকটা জোর দেয়। আমাদের যে ভাষা, শিক্ষা, কালচার, তার উপর জোর দেওয়া হয়। তাই ন্যাশনাল এডুকেশনের মাধ্যমে কিন্তু আমরা কিন্তু আমাদের আত্মসত্যিকে প্রমোট করি। একই রকমভাবে আগে যেটা বললাম, ইন্ডিজিনিয়াস ইন্ডাস্ট্রি, আমরা এখানে নিজেদের বিভিন্ন ফ্যাক্টরি তৈরি করার কথা ভাবি, বিভিন্ন কটেজ ইন্ডাস্ট্রি তৈরি করার কথা ভাবি, এবং আমরা ভাবি যে ব্রিটিশ ম্যানুফ্যাকচারিং যে প্রোডাক্টগুলো রয়েছে সেগুলো আমরা আর ব্যবহার করব না, এবং আমরা নিজেদের তৈরি করা জিনিসই ব্যবহার করব, যাতে ইন্ডিয়ানাইজেশনটা অনেকটা বেশি পরিমাণে হয়। স্বদেশি স্টোর মানে একই জিনিস, যে ইন্ডিয়ান যে প্রোডাক্টগুলো এই ইন্ডাস্ট্রিতে তৈরি হলো, সেই ইন্ডিয়ান মেড প্রোডাক্টই এখানে স্বদেশি যে দোকান, সেখানে কোনো বাইরের জিনিসপত্র বিক্রি হবে না। ইচ অ্যান্ড এভরি ইউনিট সেখানে কিন্তু স্বদেশি থাকবে, এই পয়েন্টটা ইম্পর্টেন্ট। ভিলেজ রিভাইভাল, ভিলেজ রিভাইভাল মানে মানুষের মধ্যে যখন ভরে দেওয়া হয় যে ব্রিটিশ প্রোডাক্টই অনেক ভালো প্রোডাক্ট, ব্রিটিশের অল্টারনেটিভ কিছু নেই, তখন মানুষের মাইন্ডে কোথাও না কোথাও একটা কালচারাল ডিফারেন্সিয়েশন তৈরি হয়ে যায়, একটা প্রশ্ন তৈরি হয়ে যায় নিজের কালচারের প্রতি। তো নতুন করে নিজেকে রিভাইভ করার জন্য, ইন্ডিয়ার স্ট্রেংথকে নতুনভাবে তৈরি করার জন্য, এখানে রুরাল যে মানে ভিলেজ ইন্ডাস্ট্রিতে যে হ্যান্ডলুম, যে ওয়েভিং প্যাটার্ন রয়েছে বা ক্রাফট কালচার রয়েছে, বা অ্যাগ্রিকালচার কোঅপারেটিভ সেক্টর রয়েছে, সেই জায়গাগুলোকে এখানে আরও নতুন করে রিভাইভ করার চেষ্টা করা হয়। এবং অ্যাট লাস্ট সবটা যদি হয়ে যায়, তখন কিন্তু আমার ইউনিটি একটা মেজর রোল প্লে করে। অবশ্যই এখানে ধর্ম বিশেষে ইউনিটিটা দরকার, বিকজ আমি যদি জাতপাত করে থাকি যে এই জাতের একটা মানুষ এই ক্রাফটের প্রোডাক্টটা তৈরি করেছে, আমি তাকে ব্যবহার করব না, বা কোনো একটি মহিলা শিক্ষা দিচ্ছে বলে আমি সেই শিক্ষা গ্রহণ করব না, এরকম করলে কিন্তু সোশ্যাল রিফর্ম সম্ভব নয়। তাহলে হিন্দু মুসলিম ইউনিটিকে মাথায় রেখে, আনটাচেবিলিটিকে দূরে সরিয়ে, উইমেন এডুকেশনকে প্রমোট করে আমরা কিন্তু সোশ্যাল রিফর্ম এখানে নিয়ে এসেছিলাম। এই কনস্ট্রাকটিভ স্বদেশি মুভমেন্টের এই পয়েন্টগুলোর সাথে আমরা কিন্তু সোশ্যাল রিফর্ম করার চেষ্টা করেছিলাম। তো অ্যাট লাস্ট আমি যদি সিগনিফিকেন্স বলি, ইয়েস, এই যে সময়কাল 1905, এই সময়কালে স্বদেশি মুভমেন্ট যখন হয়েছিল, সেখানে একটা ন্যাশনালিজমের বোধ মানুষের তৈরি হয়, এবং এই যে ন্যাশনালিজমের বোধ মানুষের তৈরি হয়, সেই ন্যাশনালিজমের বোধ থেকে কিন্তু আস্তে আস্তে মানুষজন একত্রিত হয়ে মাস পার্টিসিপেশন করার চেষ্টা করে, এবং এই যে মাস পার্টিসিপেশন তারা করার চেষ্টা করে, যেটা পরবর্তী সময়ে গান্ধীজি এখানে ব্যবহার করে থাকেন, এবং গান্ধীজি মাস পার্টিসিপেশনের মাধ্যমেই কিন্তু মাসেদেরকে একত্রিত করে আমাদের দেশের স্বাধীনতাকে একটা নতুন পর্যায়ে আনেন। ঠিক আছে, সো এই ছিল মোটামুটি এই কোয়েশ্চেনটার একটা আনসার। আশা করি তোমরা বুঝতে পারলে। তোমরা যদি বুঝতে পারো, ভিডিওটাকে একটা লাইক করে দিও। নেক্সট এরকম টাইপের ভিডিও আমরা আরও নিয়ে আসবো। প্রিভিয়াস অপশনাল হিস্ট্রির কোশ্চেন যাই ইউপিএসসি কিংবা ডাব্লিউবিসিএসসি এসছে, সেগুলো মাথায় রেখে, এবং আমাদের ওয়েবসাইটটি তোমরা প্লিজ ভিজিট করো, যেখানে সমস্ত প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সুন্দরভাবে তোমাদের জন্য গুছিয়ে রাখা রয়েছে। থ্যাংক ইউ।